রাতের সময় খোলা জানালা দিয়ে মৃদু ঠান্ডা হাওয়া রুমে প্রবেশ করছে। বিছানার এক পাশেতে ঘুমাচ্ছে, কিন্তু আরেক পাশে বসে থাকা জাঙ্কুকের চোখে ঘুম নেই। সেই ল্যাপটপে কোনো একটা ফুটেজ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। এই ফুটেজটা হলো সেই দিনের ফুটেজ যেদিন বোগাম দারোয়ানের থেকে ডিভোর্স লেটারটা নিয়েছিল। এই ফুটেজটা এর আগেও জাঙ্কুক অনেকবার চেক করেছে, কিন্তু তেমন কিছুই খুঁজে পায়নি। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের বাড়ির দারোয়ান পোস্ট বক্স থেকে একটা খাম বের করে খামের উপরে লেখাগুলো পড়ে ভীষণ ঘাবড়ে যায়। এরপর আশেপাশে তাকিয়ে নিজের জায়গায় গিয়ে বসে। তার ঠিক 2 ঘন্টা পরেই বোগাম এসে তার থেকে খামটা নিয়ে চলে যায়। জাঙ্কুক দারোয়ানকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছে। দারোয়ানের ভাষ্য মতে সে প্রতিদিনের মতোই খবরের কাগজ নেওয়ার উদ্দেশ্যে বক্স চেক করতে সেদিন গিয়ে একটা চিঠি পায়। চিঠির খামের উপর লেখা ছিল, খামটা নিয়ে চুপচাপ বসে থাকুন, একজন লোক এসে খামটা চাওয়া মাত্রই তাকে দিয়ে দেবেন। কথার বরখেলাপ হলে তোমাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। লেখাটা পড়ে দারোয়ান ভেবেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি, তাই কথা মতোই দারোয়ান একটা লোক আসা মাত্রই খামটা লোকটাকে দিয়ে দিয়েছে। জাঙ্কুক দারোয়ানকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছিল, কিন্তু দারোয়ান এই একটা কথাতেই অটল রইল। হঠাৎ গঙ্গানির শব্দ কানে আসতেই জাঙ্কুক পাশ ফিরে তাকিয়ে দেখে তে ঘুমের মাঝে ছটপট করছে। জাঙ্কুক দ্রুত তের দিকে ঝুঁকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, হানিবি, এই হানিবি, কি হয়েছে? আমি এখানেই আছি তো, ভয় পেও না। তে ঘুমের ঘোরে বাম হাত দিয়ে জাঙ্কুকের পরনের শার্ট খামচে ধরে। জাঙ্কুক তের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক হাতে আলতো করে তেকে জড়িয়ে ধরে আর বলে, তোর এই অবস্থার জন্য দায়ী প্রত্যেককে আমি সর্বোচ্চ শাস্তি দেব হানিবি, অবশ্যই দেব। তার ঠিক 2 দিন পর, ঘড়িতে এখন 3টা ছুঁই ছুঁই। তের পার্সোনাল নার্স কিছুক্ষণ আগে তের মাথায় পানি দিয়ে তার পুরো শরীর মুছে দিয়েছে। নার্সের বয়স 25-এর কাছাকাছি হবে। তে শুনেছে তার নাকি কিছুদিন আগে বিয়ে হয়েছে, আর এদিকে তে 15 বছর বয়সে মা হয়ে বসে আছে। যদিও তাকে এখনো কেউ মা বলে ডাকে না, তবুও সে মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারে। জাঙ্কুক খাবার এনে তেকে খাইয়ে দিয়েছে। নার্স খাইয়ে দিতে চাইলেও তে কেবল জাঙ্কুকের হাতেই খাবে বলে জেদ ধরে বসেছিল, আর জাঙ্কুকও দ্বিমত না করে তেকে যত্ন করে খাইয়ে দেয়। এরই মাঝে জাঙ্কুকের ফোনে একটা কল আসে। জাঙ্কুক কলটা রিসিভ না করে তেকে পুরোটা খাবার খাইয়ে দিল, তারপর হাত ধুয়ে এসে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে কিছু একটা শুনে সে উচ্চস্বরে বলে উঠল, হোয়াট? অপর পাশ থেকে জাঙ্কুকে আরও কিছু বলা হলো। সে উত্তরে বলল, ওকে আমি আসছি, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুক কলটা কেটে দিয়ে হাঁসফাঁস করতে লাগলো। জাঙ্কুকের এরকম আচরণ দেখে তের কপালে চিন্তার ভাঁজ পড়লো। তে মনে মনে ভাবলো, কি হলো এমন যে উনি এরকম করছে? জাঙ্কুক ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নিজের মানিব্যাগটা পকেটে নিয়ে তের দিকে তাকিয়ে বলে ওঠে, ডিটেকটিভের কল এসেছিল। তারা ইয়োনোর গাড়ি ফলো করেছিল, কিন্তু হঠাৎ করে ইয়োনোর গাড়িটা ব্রেক ফেল হয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। কেউ অস্পষ্ট স্বরে বলে ওঠে, কি? জাঙ্কুক তখন আবারও বলে, গাড়ি থেকে ইয়োনোকে বের করে হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু ওর বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক। তে আর প্রতিউত্তর করতে পারল না, নিশ্চুপ হয়ে বসে রইল। সে জানে ইয়োনো তার বান্ধবীর ভাই, সেক্ষেত্রে ইয়োনোর কিছু হলে তার বান্ধবীদের পুরো পরিবার যে ভেঙে যাবে। তার চেয়ে বড় কথা, ইয়োনো না থাকলে তারা কিভাবে আরেকজন অবধি পৌঁছাবে। তার ভাবনার মাঝে জাঙ্কুক নার্সের উদ্দেশ্যে বলল, আমি বের হওয়ার পর দরজা লাগিয়ে দিবেন, আপনিও রুম থেকে বের হবেন না। কিছুর প্রয়োজন হলে সার্ভেন্টদের কাউকে কল করে ডেকে নেবেন। নার্স মাথা নেড়ে হ্যাঁ বলতেই জাঙ্কুক তের দিকে তাকে একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক হসপিটালে এসে ইয়োনোর কেবিনের সামনে দাঁড়ালো। সেখানে কয়েকজন পুলিশ আর ডিটেকটিভের লোকজন ছিল। জাঙ্কুক তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, ওর এখন কি অবস্থা? অবস্থা তেমন ভালো নয়, অ্যাক্সিডেন্টের ফলে মাথার অংশ পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। তাদের কথার মাঝে একজন ডাক্তার কেবিন থেকে বের হয়ে নম্রভাবে বলল, সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। কথাটা বলে ডাক্তার চলে গেল। জাঙ্কুক কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর পুলিশের উদ্দেশ্যে বলল, আমার মনে হয় ব্যাপারটার ফ্যামিলির লোকজনদের জানানো উচিত। তখনই একজন বলে বসলো, হ্যাঁ আপনি চিন্তা করবেন না মিস্টার জিওন জাঙ্কুক, আমরা ওনার পরিবারের সাথে কথা বলবো আর বাকি সব ইনফরমেশন কালেক্ট করব। জাঙ্কুক তখন বলল, ওকে, তাহলে আমি আগামীকাল আপনার সাথে দেখা করব।
কথাটা বলেই জাঙ্কুক হসপিটাল থেকে বেরিয়ে আসে। সে কি করে বুঝে উঠতে পারছে না, ইয়োনোকে তো সে নিজের হাতে মারতে চেয়েছিল, আর সেই ইয়োনো এত সহজ করে গেল। ব্যাপারটা হজম হচ্ছে না জাঙ্কুকের। জাঙ্কুক হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে ইয়োনো মারা গেছে শুনে তার বোনের জন্য ভীষণ খারাপ লাগলেও তের মনটা একটু হালকা হয়েছে, কিন্তু জাঙ্কুক ব্যাপারটা কিছুতেই স্বাভাবিকভাবেই নিতে পারছে না। সন্ধ্যার শেষ আলোটুকু নিভে গিয়ে ধরনের বুকে রজনী নেমে এসেছে। আকাশের বুকে আজ পূর্ণ চাঁদের উপস্থিতি। জিমিন নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে সেই অচেনা লোকটাকে বার্তা পাঠাচ্ছিল, কিন্তু লোকটার আজকে বার্তাগুলো তার মনের মতো হচ্ছে না। জিমিন খানিকটা ক্ষুব্ধ হয়ে লিখল, আপনি কিসের জন্য অপেক্ষা করতে বলছেন? ক্লিয়ার করে বলুন, আমি কিন্তু বিনা কারণে এক মুহূর্ত অপেক্ষা করব না। লোকটা প্রতি উত্তরে লিখল, তুমি বুঝতে পারছো না যে জেকে আমাদের এতটা কাছে পৌঁছে গেছে? বেশি বাড়াবাড়ি করলে তুমি এরপর ধরা পড়বে। জিমিন রেগে মেগে লোকটার নাম্বার ব্লক করে দিল। যা করার সে এবার একাই করবে। ওই লোকটার কথা সে কোনো অপেক্ষা করবে না। ওই লোকটা তো একটা কাজও ঠিকভাবে করতে পারেনি, তেকে আটকে পর্যন্ত রাখতে পারেনি। এদিকে জিমিন বাচ্চাটাকে ফেলতে না পারলেও তের হাত পা ভেঙে তো ফেলতেই পেরেছে, বাকি কাজটুকু সেই নিজেই করতে পারবে একা। পরের দিন দুপুরের দিকে জিমিন ক্লাস করছিল। এরই মাঝে সে লক্ষ্য করলো সুগা আজকে লাস্ট ক্লাস না করে বেরিয়ে যাচ্ছে। জিমিন অবাক হলো না। সুগা বেশিরভাগ সময় ক্লাস ফাঁকি দেয়, কোনো সময় খেলাধুলার জন্য তো কোনো সময় অফিসের জন্য। তবে আজকে অন্যরকম একটা ঘটনা ঘটলো। সুগা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই জিমিনও চুপি চুপি ক্লাস থেকে বেরিয়ে গেল। যেদিন সুগা আগেভাগে চলে যায় সেদিন জিমিন নিজেদের ড্রাইভারকে কল করে ডেকে নেয়, আর যেদিন সুগা পুরো ক্লাস করে সেদিন রোজ সহ তারা এক গাড়িতেই চলে যায়। জিমিন আজকে ড্রাইভারকে কল না করে একটা ট্যাক্সি ডাকলো, তারপর সোজা চলে এলো একটা ফার্মেসির সামনে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে সে ফার্মেসির ভেতর ঢুকলো। তার চোখে মুখে একটা অস্বস্তি ভাব ফুটে উঠেছে। তবে সব অস্বস্তি সাইডে রেখে ভদ্রস্বরে জিমিন জিজ্ঞেস করলো, এই ওষুধটা হবে? জিমিনের কথা শুনে ফার্মাসিস্ট সন্দিহান চোখে তার দিকে তাকায়। তার এরকম চাহনি দেখে জিমিন খানিকটা ঘাবড়ে গেল। সে আশেপাশে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। জিমিন আবারও জিজ্ঞেস করলো, আপনার কাছে নেই এই ওষুধটা? ফার্মাসিস্ট চাপা হেসে বলল, আছে, তবে এই ধরনের ওষুধ তো সহজে দেওয়া যায় না। আপনি কি প্রেসক্রিপশন নিয়ে এসেছেন? জিমিন অস্থির হয়ে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল। ফার্মাসিস্ট কাগজটা খুলতে অনেকগুলো টাকা বেরিয়ে আসে, যা দেখে ফার্মাসিস্ট হকচকিয়ে যায়। জিমিন বিনয়ের স্বরে বলে, আমি নিজের জন্য নিতে চাইছি, কিন্তু আমার কাছে প্রেসক্রিপশন নেই। আপনি দিতে পারলে দিন, নইলে আমি অন্য কোথাও থেকে নিয়ে নেব। ফার্মাসিস্ট টাকাগুলো আস্তে করে পকেটে রেখে একটু গম্ভীর হয়ে ফিসফিস করে বলল, আমি দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলে সে দরজার পেছনে ঢুকে গেল। কয়েক মুহূর্ত পর ফিরে এসে একটি ছোট্ট সাদা প্যাকেট জিমিনের দিকে এগিয়ে দিল আর বলল, এটা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন। কোনো রকম সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন। আমার কিন্তু কোনো প্রকার দায়ভার নেই এতে। জিমিন মাথা নেড়ে দ্রুত হাতে প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে নিল, তারপর ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো। সে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই রাস্তার অন্য পাশ থেকে একদল পথশিশু হঠাৎ দৌড়ে রাস্তায় নেমে গেল। একটি সিএনজি চালক ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। গাড়িটি ঘুরে সোজা জিমিনের দিকে ধেয়ে এলো। জিমিন সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সময় পেল না। ট্যাক্সি ড্রাইভার ব্রেক করতে চাইলে ততক্ষণে দেরি হয়ে গেছে। ট্যাক্সির ধাক্কায় জিমিন রাস্তায় ছিটকে পড়ল। সে চিৎকার দেওয়ার সুযোগটুকুও পেল না। তার আগে ট্যাক্সির একটা চাকা তার পেটের উপর দিয়ে চলে গেল। জিমিন ব্যথায় কুঁকড়ে উঠল। তার হাত খোলা চোখ জোড়া থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়ল। মুখ থেকে শুধু অস্পষ্ট গঙ্গানি বের হচ্ছে। সে হাত বাড়িয়ে দিল কিছুটা দূরে পড়ে থাকা ব্যাগটার দিকে। তখনই পথশিশুদের মধ্যে থেকে একজন এসে ব্যাগটা নিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে লোকজন চিৎকার দিয়ে ছুটে আসলো। তাদের মধ্যে থেকে কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকলো। জিমিনের গলায় থাকা স্টুডেন্ট আইডি কার্ড থেকে নম্বর কালেক্ট করে তার মাকেও খবরটা দেওয়া হলো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে জিওন ফ্যামিলির সবাই, শুধু জাঙ্কুক আর সুগা বাদে। জাঙ্কুক শুনেছে জিমিনের অ্যাক্সিডেন্টের কথা, কিন্তু তের জন্য আসতে পারেনি। তাছাড়া সবাই যেখানে আছে তার না থাকাতেও প্রভাব পড়বে না, উল্টো তের তাকে বেশি প্রয়োজন। মেয়েটা খাটের উপর শুয়ে বসে থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এদিকে সুগা যখন খবরটা পেয়েছিল সে তখন অফিসে ছিল। জাঙ্কুক অফিস থেকে বিরতি নেওয়ার কারণে তাকেই জাঙ্কুকের ভাগের কাজের দিকেও লক্ষ্য রাখতে হয়। যদিও গংয়েও আর জিওন নামজুন তাকে বেশ সাহায্য করে। কয়েক ঘন্টা অস্ত্রোপচার শেষে ডক্টর ওটি থেকে বের হওয়া মাত্রই সুগাও এসে উপস্থিত হয়। সুগা এসেই এগিয়ে যায় ডক্টরের দিকে আর বলে, ডক্টর জিমিন 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 কেমন আছে? ডাক্তার একটা চাপা শ্বাস ফেলে বলেন,
পেলভিক এরিয়ায় ভয়ানক চোট লেগেছে, যার কারণে স্থায়ী ক্ষতি হয়েছে। উনি আর কখনো মা হতে পারবেন না। খবরটা শুনে জিমিনের মা চিৎকার দিয়ে উঠলেন। জিন আর কাজল তাকে সামলাতে লাগলেন, আর এদিকে সুগা দুপা পিছিয়ে গিয়ে পুনরায় সামনে এগিয়ে এসে এক অবাক কাণ্ড করে বসলো। সে হিংস্রভাবে ডাক্তারের গলা চেপে ধরে বলল, সাহস হলো কি করে তাকে নিয়ে এগুলো বলার? সুগাকে আচমকা এরকমটা করতে দেখে বাকি সবাই ভরকে গেল। গঙিও আর নামজুন এসে তাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো। সুগা ভীষণ চেঁচামেচি করছে আর অকথ্য ভাষায় ডাক্তারকে গালিগালাজ করছে। চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন ওয়ার্ড বয় এসে ডাক্তারকে সুগার হাত থেকে ছাড়া পাওয়া মাত্রই ডাক্তার দ্রুত পায়ে চলে যেতে লাগলেই সুগা পেছন থেকে গর্জন করে উঠলো আর বলল, সাহস কি করে হলো জিমিনকে এ ধরনের কথা বলার? এটা কখনোই হতে পারে না। জিমিন মা হবে, জিমিনের কোনো সমস্যা হয়নি। ধরনের বুকে রাতে নিকোষ কালো আধার নেমে এসেছে। জিমিনের মা বাদে বাকি সবাই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেবিনের এক কোণে অগোছালো ভঙ্গিমায় বসে আছে সুগা। কাজল এগিয়ে গেলেন সেই দিকে। সুগার চোখে মুখ বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। কাজল সুগার কাঁধে হাত রাখলেন, কিন্তু তার মাঝে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। কাজল আজকে তার ছেলের এরকম রূপ দেখে রীতিমতো অবাক হয়েছে। এর আগে সুগাকে সে এমন ব্যবহার করতে কখনোই দেখেনি। কাজল আবারও সুগার কাঁধে হাত রেখে বলল, সুগা, এই সুগা। কাজল ডাকলেন, কিন্তু সুগা পূর্বের ন্যায় বসে রইল, তার দৃষ্টি শূন্যে নিবদ্ধ। কাজল এবার খানিকটা বিচলিত ভঙ্গিতেই সুগার কাঁধে ঝাঁকি দিলেন। প্রতি উত্তরে এবার সুগা তার দিকে তাকালো। কাজল তখন সুগাকে বলল, সুগা বাড়িতে চলো, ভার্সিটি থেকে অফিসে চলে গিয়েছিলি, লাঞ্চও করিসনি, চেহারার কি হাল বানিয়েছিস রে বাবা, চল। সুগা মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, ফুপা এখনো আসেননি, একজন পুরুষ মানুষ এখানে থাকা দরকার, তোমরা যাও, ফুপা এলেই আমি চলে আসব। কাজল হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু ছেলের শান্ত চাহনির প্রেক্ষিতে কথাটা আর বলে উঠতে পারলেন না। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাকিদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নার্স তের চুল আঁচড়ে দিচ্ছে আর তে আনমনে বসে আছে। কিছুক্ষণ আগে রোজ এসেছিল তার রুমে, আর তার কাছ থেকে সে জিমিনের ব্যাপারে জানতে পেরেছে। অ্যাক্সিডেন্টের ব্যাপারে সে আগেই জানতে পেরেছিল, কিন্তু জিমিন আর কখনো মা হতে পারবে না ব্যাপারটা রোজই জানিয়েছে তাকে। তে বাম হাতটা নিজের পেটের উপর রেখে একটা শ্বাস ফেলল। এরই মাঝে জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে তার দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুককে ভীষণ ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছে। তের কণ্ঠে কিছুটা অভিমান মিশিয়ে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? আম্মা যখন জিমিন আপুকে দেখতে যাওয়ার কথা বলল, তখন আপনি বললেন যে আমাকে রেখে যেতে পারবেন না, কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আপনি কোথাও উধাও হয়ে গেলেন। জাঙ্কুক উত্তর না দিয়ে কাভার থেকে কাপড় বের করতে লাগলো। তে ভ্রু কুচকে বলে ওঠে, কি হলো, কোথায় গিয়েছিলেন বলুন? আপনি এমন কেন? মানলাম জিমিন আপু আপনাকে ভাইয়ের চোখে দেখে না, কিন্তু আপনিও কি তাকে বোনের চোখে দেখেন না? কিভাবে একবারও তাকে দেখতে না গিয়ে পারলেন? জাঙ্কুক এবার তের দিকে তাকালো, রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ও তো মরেনি, মরলে অবশ্যই দেখতে যেতাম। জাঙ্কুকের কথা শুনেতে হতভম্ব হয়ে গেল। জাঙ্কুক চোখ দিয়ে ইশারা করতেই নার্স রুম থেকে বেরিয়ে যায়। সে চলে যেতেই জাঙ্কুক রুমের দরজা লক করে দিয়ে এসে তের সামনে বসে। তে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনি একজন ডক্টর হয়ে ভাবে বলতে পারলেন, তাও আবার নিজের ফুফাতো বোনকে নিয়ে? ও আমার বোন না, ওর মাঝে আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই নেই। তে জিজ্ঞাসু চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তখনই জাঙ্কুক তের বাম হাতটা মুঠোয় নিয়ে বলে উঠল, তুমি জানো ওই মেয়েটা কি করেছে? তে শুধু তাকিয়ে রইল। জাঙ্কুক একটা চাপা শ্বাস ফেললো আর বলল, তুমি ঠিকই বলেছিলে, ফ্লোরে কিছু ছিল আর সেটাতে স্লিপ খেয়ে তুমি পড়ে গিয়েছিলে। আর ফ্লোরে সেটা কে ফেলেছিল জানো? তে আনমনে নাবোধক মাথা নাড়ে। জাঙ্কুক বলে ওঠে, জিমিন ফেলেছিল। কি কি বলছেন এসব? একজন সার্ভেন্ট ওকে দেখেছিল ফ্লোরে কিছু ফেলতে। সে পরিষ্কার করার জন্য কাপড় আনতে গিয়েছিল, কিন্তু তার আসার আগে তুমি স্লিপ করে পড়ে গিয়েছিলে। আপনাকে এসব কে বললো? যে দেখেছে সেই বলেছে। তুমি যখন বলেছিলে ফ্লোরে স্লিপারি কিছু ছিল, তখনই আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কেউ ইচ্ছে করেই তোমাকে ফেলেছে। মিথ্যা বলবো না, একবার তো নিজের মাকেও সন্দেহ করেছিলাম, কিন্তু নিশ্চিত হতে আমি বাড়ির সব সার্ভেন্টকে একসাথে ডেকে জিজ্ঞেস করি, তখনই জিমিনের ব্যাপারে জানতে পারি। তে স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি জিমিন একজন মেয়ে হয়ে তার সাথে এত বড় আর জঘন্য কাজ করতে পারে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি শিওর যে বাড়িতে থাকা সেই সিক্রেট ক্রিমিনালটা ওই মেয়েটাই ছিল। তে একটা শুষ্ক ঢুক গিলে বলো, কিন্তু আমি তো ওকে একজন ছেলের কণ্ঠ শুনেছিলাম।
জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো তের মুখটা চুপসে গেছে। জাঙ্কুক তখন বলল, ছেলেটা হয়তো জিমিনের লোকই ছিল। তে মাথা নিচু করে নিল। তার কেন যেন খুব খারাপ লাগছে। হঠাৎ কিছু একটা ভেবে সে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আপনি কখন জানলেন যে জিমিন আপুই প্ল্যান করে আমাকে ফেলে দিয়েছিল? আজকে সকালেই জেনেছি। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপুর সাথে যা হয়েছে তাকে অ্যাক্সিডেন্টই ছিল। তের কথাটা শুনে জাঙ্কুক বিস্মিত চোখে তের দিকে তাকায়। তার চাহনি দেখে তে মিনমিনিয়ে বলে, না মানে তোমার মনে হচ্ছে আমি ওর অ্যাক্সিডেন্ট করিয়েছি? তে হ্যাঁ বোধক মাথা নাড়তে গিয়েও না বোধক মাথা নাড়ে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তোমার ঠিকই মনে হচ্ছে, তবে আমার ওকে মেরে ফেলার প্ল্যান ছিল। কথাটা বলে জাঙ্কুক উঠে চলে গেল। তের কিছুক্ষণ লাগলো কথাটার মানে বুঝতে। যখনই সে বুঝে উঠতে পারলো তখনই সে চিৎকার দিয়ে উঠলো আর বলল, না, কেন করেছেন আপনি এমনটা? জাঙ্কুক তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার রুম সাউন্ড প্রুফ, তোমার যত খুশি চিল্লাও, তবে জেনে রাখো জিমিনের সময় ঘনিয়ে আসছে। ভাগ্যের জোরে বেঁচে গেছে, হয়তো আল্লাহ নিজেও ওর এত সহজ মৃত্যু মেনে নিতে পারেনি। তে শব্দ করে কেঁদে উঠলো। তার কান্না দেখে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো, কপালের রগ ফুটে উঠলো। সে এগিয়ে এসে বলল, তোর ভাষায় ও একটা জানোয়ার, আর জানোয়ারের জন্য যে কাঁদে সেও জানোয়ারদের কাতারেই পড়ে। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের শার্ট খামচে ধরলো। তের চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁট জোড়াও অনবরত কাঁপছে। তে কান্না করে বলল, মানলাম জিমিন আপু অন্যায় করেছে, তার জন্য আপনি এমনটা করতে পারেন না। একটা মেয়ের কাছ থেকে মা ডাক শোনার অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে তখন বলল, আমি মা হওয়ার অধিকার কেড়ে নিতে চাইনি, আমি তোর বেঁচে থাকার অধিকারই কেড়ে নিতে চেয়েছিলাম। এসব ছোটোখাটো শাস্তি দিয়ে আমার আত্মা শান্তি পাবে না হানিবি, ওকে আমি মেরে ফেলবো। যে আমার হানিবিকে মারতে চেয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তে ভীষণ রেগে গেল আর বলল, আপনি এমন কিছু করবেন না। আমি 100 বার করবো। না, আপনি করবেন না। জাঙ্কুক এবার রেগে মেগে তের চুলের ভাঁজে হাত গলিয়ে দিয়ে তাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তুই জানিস আজকে দুপুরে ফার্মেসিতে তোর নষ্ট করার ওষুধ কিনেছিল? জাঙ্কুক একটু থামলো, তারপর আবারও বলে উঠল, তুই জানিস এটা কী কাজে ব্যবহার করা হয়? এই শুধু কান্না ভেজা চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট, তবুও সে ধৈর্য সহকারে বলতে লাগলো, এই ওষুধটা করানোর জন্য ব্যবহার করা হয়। ডাক্তারি তত্ত্বাবধান ছাড়া খেলেই কয়েক ঘন্টার মধ্যে পেটের ভেতরে থাকা সন্তান হয়ে যায়। কিন্তু তাতেই শেষ নয়, তীব্র পেট মুচড়ে যাওয়ার ব্যথা, অঝোর রক্তক্ষরণ, বমি, মাথা ঘোরা, তারপর অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের জীবনটাও থেমে যেতে পারে। এটা শরীরের ভেতরে এক নরক ঝড় বয়ে দেয়। তাইও যেন নিজেই সন্তানকে ছিঁড়ে বের করে দিতে উঠে পড়ে লাগে। রক্ত থামতেই চায় না, শরীর ঠান্ডা হয়ে আসে। ও আজকে ওষুধটা কিনেছিল তোকে খাওয়ানোর জন্য। তোর পেটের ভেতরে থাকা সন্তানকে তার পাশাপাশি তোকে পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। এখন বল, আমি কি চুপ করে বসে থাকবো? আমার হানিবিকে মেরে ফেলার চেষ্টা করা ওই মেয়েটাকে আমি বাঁচতে দেবো? কথাগুলো শুনে তে ডুকরে কেঁদে উঠল। সে ভাবতেই পারছে না আজকে জাঙ্কুক যদি জিমিনের ব্যাপারে কিছুই না জানতে পারতো তাহলে কি হতো। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক তাকে আলতো হাতে জড়িয়ে ধরে। তার মনে পড়ে যায় আজকে সকালে জিমিনের ব্যাপারে জানা মাত্রই সে জেহবকে পাঠিয়েছিল জিমিনকে ফলো করতে। আজকে জেহবের কাজ না থাকায় সে দ্বিমত না করে জিমিনকে ফলো করতে গিয়েছিল। জাঙ্কুকের প্ল্যান ছিল জিমিন কলেজ থেকে বের হওয়া মাত্রই তাকে সিএনজি করে কিডন্যাপ করে নেওয়া। জেহব কিডন্যাপারকে সিএনজি ড্রাইভার সাজিয়ে এনেছিল, কিন্তু জিমিনকে ট্যাক্সিতে করে কোথাও যেতে দেখে জেহব তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। জিমিন ফার্মেসিতে ঢুকলে জেহব জাঙ্কুকে কল করে জানায়। জাঙ্কু খোঁজ নিয়ে দেখতে বলে যে ও কী কিনছে। জিমিন ফার্মেসি থেকে সরে যেতেই জেহব গিয়ে ফার্মেসিস্টকে হুমকি ধামকি দিয়ে কথাটা বের করে ফেলে। আর এটা শুনে জাঙ্কুক দিক বিদিক শূন্য হয়ে জিমিনের অ্যাক্সিডেন্ট করানোর পরিকল্পনা করে ফেলেছিল। অপরদিকে জিমিনের জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগে। তাকে সরাসরি কেউ কিছু না বললেও সে কথোপকথন শুনতে পেয়েছিল, যার দরুন সে বুঝেই গেছে যে তার সাথে কি হয়ে গেছে। জিমিন এক মনে মাথার উপরে থাকা ঝুলন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল। তার এই জীবনে কত অপূর্ণতা রয়ে গেল। প্রথমত সে জাঙ্কুকের ভালোবাসা পেল না, দ্বিতীয়ত জাঙ্কুকের বউ হতে পারল না, আর তৃতীয়ত সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। আচ্ছা, সে পেলটা কি যার জন্য কিশোরীর মনে প্রথমবার ছন্দপতন হয়েছিল? সেই মানুষটার মনে নাকি সে এক মুহূর্তের জন্য প্রবেশ করতে পারেনি। আচ্ছা, এরকমটা না হলে কি পারতো না?
জিমিন জানে সে পাপ করেছে, ভবিষ্যতেও হয়তো করবে, কিন্তু সব কিছু করবে শুধুমাত্র জাংকুককে পাওয়ার জন্য। সে বাঁচবে না জাংকুককে ছাড়া। জিমিনের মা জিমিনের পাশেই বসেছিলেন, সে মেয়েকে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। এরই মাঝে জিমিনের বাবা কেবিনে প্রবেশ করলেন। প্রথমেই সে জিমিনের মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, নাও, এবার শান্তি পেয়েছো তুমি? বারবার বলেছি যে জীবন বাড়িতে বেড়াতে যাও, ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট থাকার কথা ভাববেও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তোমার জেদের জন্যই আজকে মেয়ের এই অবস্থা হয়েছে। জিমিনের মা চোখ মুছে বলেন, আমি কি করেছি? তোমার মেয়ে তো নানুর সাথে থাকবে বলে যেতে চেয়েছিল। একদম এক্সকিউজ দেবে না। তুমি প্রথম থেকেই জানতে যে আমার মেয়েটা ওই জিওন জাংকুকের প্রতি উইক, তারপরেও জেনে বুঝে তুমি নিয়ে গেলে কেন ওকে? দরকার হলে তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারতে, সেটা না করে আমি দেশের বাইরে যাওয়ার সাথে সাথে মেয়েকে নিয়ে ওই জিওন ভিলাতে চলে গেলে। তার উপর আমি দেশে ফেরার পরেও হাজারবার বলেছি বাড়িতে ফিরে আসতে, তাও শুনলে না। ওই বিবাহিত পুরুষটার মধ্যে কি এমন দেখেছিলে তোমরা? আর আমার মেয়ের কোন দিকে কমতি ছিল? আমার জিমিনের জন্য আমি জাংকুকের থেকেও ভালো কোনো ছেলে খুঁজে আনতাম, তার থেকেও ভালো কারোর সাথে জিমিনের বিয়ে দিতাম, কিন্তু এখন কি হয়ে গেল এটা? জিমিনের মা তখন রেগে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জিমিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ওই বাড়িতে থাকা না থাকার কি সম্পর্ক? জিমিনের বাবা আবারও বলতে লাগলেন, আমি নিশ্চিত আমার মেয়ের মাথায় তোমার বড় ভাইয়ের ছেলের কথাই ঘুরছিল, সেই জন্যই ও রাস্তা দিয়ে চলার সময় বেখেয়ালি হয়ে গিয়েছিল। তাদের তর্ক বিতর্ক শুনিয়ে জিমিন চিল্লিয়ে ওঠে আর বলে, প্লিজ এভাবে সাউন্ড করো না, বিরক্ত লাগছে আমার, যাও এখান থেকে। জিমিনের মা কিছু বলতে চাইলে জিমিনের বাবা তাকে টেনে কেবিনের বাইরে নিয়ে যায়। কেবিন জুড়ে নীরবতা নেমে আসে। এসবের মাঝে হয়তো তারা কেবিনের এক কোণে বসে থাকা সুগাকে ভুলেই গেছে। সুগা কিছুক্ষণ সেভাবে বসে থেকে হঠাৎ করে উঠে দাঁড়ায়, ধীর পায়ে এগিয়ে যায় জিমিনের বিছানার দিকে। জিমিনের চোখ বন্ধ করে রেখেছিল। সুগা মৃদু স্বরে ডেকে ওঠে, জিমিন, এই জিমিন। আচমকা তীক্ষ্ণ কণ্ঠে নিজের নামটা শুনে জিমিন বিরক্ত হয়ে সুগার দিকে তাকাতেই সুগা চাপা স্বরে বলে ওঠে, তুই ফার্মেসির সামনে কিসের জন্য গিয়েছিলি? জিমিন উত্তর দিল না, শুধু মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। সুগা আবারও বলে ওঠে, যারা তোকে হসপিটালে এনেছিল তাদের থেকে শুনেছি যে ফার্মেসির সামনেই তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই সেখানে কেন গিয়েছিলি বলবি আমাকে? জিমিন বুঝতে পারলো সুগা নাছোড়বান্দা, উত্তর না দিলে তাকে বিরক্ত করেই যাবে। জিমিন তখন বিরক্ত হয়ে বলল, আমার পেট ব্যথা করছিল, সেই জন্য মেডিসিন আনতে গিয়েছিলাম। সুগা জিমিনের দিকে অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো আর বলল, সত্যি বলছিস? জিমিন একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমার কথা বলতে ভালো লাগছে না, তুমিও চলে যাও এখান থেকে। সুগা তখন বলল, আমি যাব তো, কিন্তু হসপিটাল থেকে বাড়িতে যাব না। আমি তো সেই ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করব যে তুই কেন গিয়েছিলি সেখানে। জিমিন ছল ছল চোখে সুগার দিকে তাকাতেই সুগা কালক্ষেপণ না করে জিমিনের দিকে ঝুঁকে গিয়ে তার গাল জোড়া চেপে ধরে বলে, কেন এরকমটা করলি? কেন এত পাগলামি করলি তুই? কেন এত অধৈর্য তোর? আমি বলেছিলাম না অপেক্ষা করতে? কেন আমার কথার অবাধ্য হয়েছিস জিমিন? এখন এই ভুলের মাসুল কিভাবে দিবি বল আমাকে। সুগার শক্ত হাতের চাপে গালের হাড় ভেঙে যাওয়ার উপক্রম, কিন্তু সেসব উপেক্ষা করেও জিমিন একরাশ বিস্ময় নিয়ে সুগার দিকে তাকিয়ে বলল, কিসব বলছো তুমি? তুমি আমাকে কি বলেছিলে? সুগা তখন বলল, বুঝতে পারছিস না এখনো? জিমিন সুগার হাত সরিয়ে দিতে চাইলো কিন্তু পারল না। জিমিন বুঝে গেছে যে এতদিন মেসেজে যার সাথে সে কথা বলতো সেই লোকটা আর কেউ না, বরং সুগা। কিন্তু সুগা কেন তাকে সাহায্য করার চেষ্টা করেছে? কেন আড়ালেই বা থেকেছিল? এরই মাঝে জিমিনের মা আর জিমিনের বাবা কেবিনে চলে আসলো। সুগা নিজেকে সামনে নিয়ে সরে দাঁড়ালো। সুগা তখন জিমিনকে বলল, ফুপা যেহেতু এসেই গেছেন সেহেতু আমি বাড়িতে চলে যাচ্ছি ফুপু। জিমিনের মা মাথা নেড়ে হ্যাঁ বলতেই সুগা দ্রুত পায়ে কেবিন ত্যাগ করলো। জিমিন বড় বড় চোখে সুগার চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। রাত 11টা। সুগা সেই ফার্মেসির সামনে দাঁড়িয়ে আছে যেখানে জিমিন এসেছিল। সেই ফার্মেসি থেকে বেরিয়ে একজনকে কল করে গর্জে উঠল যে কে জিমিন পর্যন্ত পৌঁছে গেছে, আর বেশি কিছু জানার আগে ওকে যে করে হোক আটকাতে হবে। ফোনের অপর পাশ থেকে ভেসে এলো, তুমি শিওর যে জিমিনের অ্যাক্সিডেন্টের পেছনে ওই জাঙ্কুকের হাত ছিল? সুগা তখন বলল, আই এম ড্যাম শিওর। ফার্মেসিতে থাকা সিসিটিভি থেকে জেহোপের ফুটেজ পাওয়া গেছে। জিমিন বেরিয়ে যাওয়ার সাথে সাথেই জেহোপ এসেছিল এখানে। সুগা কথা বলেছিল, এরই মাঝে তার ফোনে কাজলের কল আসে। সুগা আগের কলটা কেটে দিয়ে মায়ের কল রিসিভ করে কানের কাছে ধরলো। কাজল তখন বলল, হ্যালো বাবা, কোথায় আছিস তুই?
সুগা বিরক্তি চেপে স্বাভাবিক গলায় বলল, তুমি চিন্তা করো না মা, আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে এসেছি, সকালে বাড়িতে ফিরবো। মাকে ভালোভাবে ভুং ভাং বুঝিয়ে দিয়ে সুগা কল কেটে দিয়ে হাঁটা ধরল। 20 মিনিট পর সে তাদের সিক্রেট বাড়িতে এসে পৌঁছায়। দরজায় নক করতে একজন মধ্যবয়সী পুরুষ এসে দরজা খুলে দেয়। সুগা রুমে ঢুকে তার উদ্দেশ্যে বলল, ফোনে আর কি কথা বলবো, তাই একেবারে চলে এসেছি। মধ্যবয়সী লোকটা সুগাকে বসার জন্য চেয়ার এগিয়ে দিয়ে বলতে শুরু করলো, তো কি ভাবলে? ইওনো ধরা পড়াতে ওকে তো জানে মেরে ফেললো, এবার জিমিনকে কি করবে? সুগা তীক্ষ্ণ চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, খবরদার ডক্টর, জিমিনের নাম ভুলেও নেবেন না, ভুলে যাবেন না যে ওর জন্যই আমি আপনার সাহায্য করছি। লোকটা হালকা হেসে বলেন, তুমি তো জিমিনের সাহায্য করছো সুগা, আমি তো জাঙ্কুকে মারতে চেয়েছি, কিন্তু তোমার জিমিনের জন্যই মারতে পারলাম না। সুগা মেজাজ খারাপ করে বলল, শুনুন, বললাম তো জিমিনের সাথে জেকের বিয়েটা কমপ্লিট হলেই জেকের ডাক্তারি লাইসেন্স নষ্ট করে দেব, সেই সাথে আপনার ক্ষতিপূরণ হিসেবে জেকের ভাগ থেকে কোম্পানির 50% শেয়ার আপনার নামে লিখে দেব, শুধু জেকে মারা যাবে না। লোকটা তখন বলল, বুঝলাম, কিন্তু জিমিন ধরা পড়ার পরেও যদি ওকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে ইওনোকে কেন মেরে ফেললে? আমি ইওনোকে মারিনি ডক্টর, ও নিজে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়েছে, এটা আমার কি দোষ? তাছাড়া ও বেঁচে থাকলে জেকে এই কয়দিনে আমাদেরকেও ধরে ফেলতো। তাহলে এখন জিমিনের কি ব্যবস্থা করবে? সুগা কিছু একটা ভেবে বলো, ও এখন থেকে আমার কথা মতোই কাজ করবে। তাও একটা বিষয় ভালোই হলো, জেকে ভাবছে ইওনো আর জিমিন মিলেই এত কিছু করেছে, ও আমাকে নিয়ে এসব দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। তুমি ঠিক কি করতে চাইছো সুগা? শুনুন, পরিস্থিতি এখন এলোমেলো, এই অবস্থায় কিছুদিন চুপ থাকা উচিত। ঘোলা পানিতে মাছ শিকার করা যায় না, জেকে পানি ঘোলা করে ফেলেছে, আমাদের আগে ওকে অবজার্ভ করতে হবে, তারপর ভেবেচিন্তে যা করার করব। তুমি কি ব্রেক নিতে চাইছো সুগা? হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক হোক, জেকে এখন কোনোভাবেই আমাদেরকে সফল হতে দেবে না, ও অনেক প্রোটেক্টিভ হয়ে গেছে, ওর মনের ভয়টা দূর হওয়া অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ডাক্তার লোকটা উঠে গিয়ে ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করলো। বোতল খোলার ঠুং শব্দের সাথে ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। বোতলটা সুগার হাতে দিয়ে এসে নিচু গলায় বলল, আজ থেকে ঠিক 2 বছর আগে ডক্টর জিওন জাংকুক আমার জীবনটা তছনছ করে দিয়েছিল। এক রোগী মারা গিয়েছিল আমার হাতে, আমি রোগীর পরিবারকে সত্যটা বলিনি, আইসিইউর দরজা বন্ধ রেখে প্রতিদিন বলতাম, উনি এখনও লড়ছেন, শুধু দোয়া করুন। তারা এক বুক আশা নিয়ে টাকা দিচ্ছিল, বিল দিচ্ছিল, আর আমি সেই মৃতদেহের অঙ্গ বিক্রির চুক্তি পাকা করছিলাম। লোকটা ঠোঁটের কোনো এক বিকৃত হাসি ফুটে উঠল। লোকটা আবারও বলল, ভেবেছিলাম সব ঠিকঠাক চলবে। জাংকুক সেই সময় হসপিটালে কার্ডিওলজিস্ট রেসিডেন্ট ডাক্তার হিসেবে ছিল, হঠাৎ করে একদিন সে সব জেনে গেল। আমার কোনো কথা না শুনে সে সরাসরি পুলিশের কাছে প্রমাণ দিয়ে দিল। 1 সপ্তাহের মধ্যে আমার লাইসেন্স, মান সম্মান সব শেষ। সেদিনই ঠিক করে নিয়েছিলাম, ওই জাংকুকের কাছ থেকেও আমি সব ছিনিয়ে নেব। ডাক্তার লোকটা একটু থেমে সুগার চোখের দিকে তাকে মৃদু হেসে বলো, কিন্তু সুগার, তুমি তো দেখছি জীবন জাংকুকের চেয়েও ভালো মানুষ, যাকে ভালোবাসো তাকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছ। সুগার ঢকঢক করে ড্রিঙ্কসটা খেয়ে মুখ মুছে বলো, অন্য একজন নয় ডক্টর, জিমিন জেকে ভালোবাসে। তুমিও তো জিমিনকে ভালোবাসো সুগা, আপনার কি মনে হয় আমি ওকে ভালোবাসলে ওই জেকের হাতে তুলে দিতে চাইতাম? লোকটা কিছু বলতে যাবে তার আগে সুগা আবারও বলে উঠল, জিমিন যেমন জেকে পাওয়ার জন্য ছটপট করে, আমি কি ওকে পাওয়ার জন্য ছটপট করি ডক্টর? জিমিন যেমন জাংকুককে পাওয়ার জন্য নিষিদ্ধ পথ বেছে নিয়ে পাপ পুণ্যের ভেদাভেদ ভুলতে বসেছে, আমি কি পেরেছি সে ভেদাভেদ ভুলতে? পারিনি তো, পারিনি নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে ওকে নিজের কাছে টেনে নিতে, পারিনি স্বার্থপর হতে, তাহলে আমি ওকে কিভাবে ভালোবাসলাম ডক্টর? লোকটা তখন বলল, তুমি ওকে সত্যিকারে ভালোবাসো, সেই জন্যই পারোনি, উল্টা জেমিনি জেকের আক্রমণাত্মক হয়ে পড়েছে। ওর অনুভূতিটা ভালোবাসা নয় সুগা, ও যা করছে ভালোবেসে করছে না, জাঙ্কুকের ওয়াইফকে হিংসে করে করছে। তোমার উচিত ওকে এই কাজে হেল্প না করে ওকে আটকানো, তারপর ওর সামনে নিজের ভালোবাসা প্রকাশ করা। সুগা হেসে উঠল আর বলল, আপনি জেকে মেরে ফেলতে চান, সেজন্য আমার ব্রেন ওয়াশ করতে চাইছেন তাই না? শুনুন, আমার ব্রেন ওয়াশ করতে আসবেন না। জিমিন জেকে ভালোবাসে, তাই জেকে বেঁচে থাকবে আর জিমিনকে নিয়ে সংসারও করবে। আমি চাই না জিমিন সারা জীবন জেকের থেকে দূরে থেকে যন্ত্রণা পাক। লোকটা তখন বলল, তুমি কি মনে করো জিমিনের থেকে দূরে থেকে তুমি যন্ত্রণা পাবে না সুগা?
সুগা তখন বলল, আমি নিজের যন্ত্রণা সহ্য করে নিতে পারবো ডক্টর, কিন্তু জিমিনের যন্ত্রণা সহ্য করতে পারবো না। জাংকুক কিন্তু নিজের ওয়াইফকে অনেক ভালোবাসে সুগা। তোমার কি মনে হয় তুমি জোর করে জিমিনকে বিয়ে করাতে বাধ্য করলেই জিমিন জাংকুকের সাথে সুখে সংসার করতে পারবে? অবশ্যই পারবে। তার জন্য যা যা করা লাগে সব করব আমি।